এই সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যারা যারা কাজ করেছিল, আপনার সেই জগৎ শেঠ মানে জগতের বিখ্যাত শেঠ, তিনি তার এই সিরাজউদ্দৌলা ব্যাংক পরিচালনা করতেন। হ্যাঁ, মুঙ্গের দুর্গের মধ্যে তাকে নিয়ে মীর কাসিম কামানের মুখের মধ্যে রেখে তাকে গোলায় উড়িয়ে দেওয়া হয়েছিল সেদিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, চেঞ্জ টিভির শেখরের বয়ান অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি আজকে আপনাদেরকে একটি বিষয়ের দিকে নিয়ে যাব, সেটি হলো যে ঘসেটি বেগমের মৃত্যু এবং তার মৃত্যুর রহস্য এবং পলাশীর অন্যান্য বিশ্বাসঘাতকদের যেভাবে মৃত্যু হয়েছিল এই বিষয়টি। আপনারা জানেন, সম্প্রতি সময়ে আমাদের দেশে, আমাদের বাংলাদেশে একটি বিপ্লব সংগঠিত হয়ে গেছে কিছুদিন আগে। এটি ছাত্রদের দ্বারা সূচিত এবং সকল রাজনৈতিক দল সমর্থিত হয়ে একটি বিপ্লব। আমরা এই রাজনৈতিক জীবনে আমরা যখন যাই তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের সামনে চলে আসে। সেখানে এই ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং মানুষের প্রতি অবিচার, অন্যায় ইত্যাদি, এবং এর কিন্তু একটা পরিণাম আমরা বিভিন্ন দেশে, বিভিন্ন স্থানে, বিভিন্নভাবে আমরা লক্ষ্য করি এবং এগুলি আমাদের জনজীবনের পরবর্তী জীবনকে আপনার প্রভাবিত করে। উইনস্টন চার্চিল একটা কথা বলেছিলেন যে অ্যাজ ফার অ্যাজ ইউ লুক ব্যাক ইউ ক্যান লুক ফার্দার। তুমি যতটা পেছনে থাকাবে তোমার দৃষ্টি ততটা সামনে প্রসারিত হবে। এবং এই যে দৃষ্টিকে সামনে প্রসারিত করার জন্য আমাদেরকে লুক ব্যাক করতে হয়, আমাদের পেছনে তাকাইতে হয়, যে মন্দ কাজের কী পরিণাম সেগুলি আমাদেরকে দেখতে হয়। এবং আমাদের এই বাংলাদেশে, এই সুবা বাংলায় আমাদের এখানে যে শাসন ব্যবস্থা ছিল, আপনারা জানেন আগের দিনে সেটা রাজা বাদশাদের শাসন। এই ধরনের আপনার রাজার পুত্র রাজা হবে বা তার ছেলে বা তার মনোনীত ব্যক্তি রাজা হবে, এই ধরনের ব্যবস্থা এখানে ছিল। যদিও হালকাভাবে গণতান্ত্রিক ব্যবস্থা কোনো কোনো সময় মজলিস বা পরামর্শক এদের মাধ্যমে ছিল, কিন্তু মূলতই আপনার রাষ্ট্র ব্যবস্থাটা একক কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে চলত। এবং আমরা দেখতে পাই যে আপনার ওই আমাদের সুবা বাংলায় এখানে এই বিষয়টা আপনার খুব বেশি দীর্ঘমেয়াদে এখানে দেখা যায় না। আপনার সিরাজউদ্দৌলার যে নানা ছিল আপনার আলীবর্দী খান, সেই আলীবর্দী খানের আগে আর একজন মাত্র ছিল, এরপরে আলীবর্দী খান, এরপরে সিরাজউদ্দৌলা। এই কিন্তু আপনার বাংলা, বিহার, উড়িষ্যাকে নিয়ে যে আপনার সুবা, এই সুবা অনেকটা স্বাধীনভাবে তখন তারা রাষ্ট্র পরিচালনা করতেছিল। সেই স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনার ভেতরে কিন্তু তখন ওই ষড়যন্ত্রকারীরা তারা উৎপেতে ছিল। এবং আমাদের এই ঢাকা থেকেই আমার দেখা যায় যে সেই সময় ষড়যন্ত্রের অনেক ডালপালা গজিয়েছিল। এবং ঢাকার যে আপনার এখানকার শাসনকর্তা যারা থাকতো, দেখা যেত যে তারা সেই মুর্শিদাবাদে অবস্থান করে তার ডেপুটি নায়েব নাজিমকে দিয়ে এখানে শাসন করাতো এবং তিনি যা করতেন তাতেই তারা সন্তুষ্ট থাকতো। তো বাংলার একটা মৌলিক ভূমিকা ছিল কি, এখান থেকে খাজনা আদায় হতো বেশি। এবং সেই মুর্শিদ কুলি খানের সময় দেখা যায় তার নামের মধ্যে একটা টাইটেলও ছিল করতলব খান, মানে তলব মাত্র কর আদায় করতে পারতেন। এবং এখান থেকে 1.5 কোটি টাকা খাজনা ওই সময় আপনার দেখা যায় যে ওই আপনার মুর্শিদাবাদে আপনার এখান থেকে যেত। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই শাসন ব্যবস্থা এবং এই খাজনা আদায় এবং সেই আপনার বাদশাহী, সুখ, আরাম, আয়েশ ইত্যাদি, একজন আরেকজনের পেছনে লাগা ইত্যাদি ব্যাপার স্যাপারটা ওই সময় ছিল। এবং আমাদের এই ঢাকার আপনার রাজবল্লভ এখানে ডেপুটি নাজেম হিসেবে দায়িত্ব পালনকালীন তার ছেলে কৃষ্ণ বল্লভকে দিয়ে এইখান থেকে দেখা যায় যে আপনার 50 লাখ টাকার অধিক আপনার নৌকা বোঝাই করে ফুটুলিয়াম দুর্গে পাঠিয়ে দেওয়া হয়। এবং সেই দুর্গ থেকে এই টাকা ফেরত আনতে যেয়ে কিন্তু সিরাজউদ্দৌলার সাথে আপনার ইংরেজদের বিরোধ বাঁধে এবং এর নাটাই কিন্তু আমার এই ঢাকা থেকে শুরু হয়েছে। তো দেখেন, ঠিক সেরকম ঢাকার আরেক নায়েব নাজিম ছিল, সে নায়েব নাজিমের স্ত্রী ছিল এবং তিনি দেখা যায় যে এই ষড়যন্ত্রে তিনি জড়িত ছিলেন সিরাজ পরিবারের। তার নাম হলো আপনার ঘসেটি বেগম। সিরাজউদ্দৌলার মাতার নাম আমেনা এবং তার মানে এই আত্মীয় এই ঘসেটি বেগম, সে কিন্তু এইখানে আপনার ওই ক্ষমতা কেন সিরাজউদ্দৌলাকে দেওয়া হলো
এই সিরাজউদ্দৌলার ক্ষমতার পেছনে কিন্তু সে সবসময় আপনার ইয়া করতো। এবং সেই ষড়যন্ত্র তো শেষ পর্যায়ে আপনারা জানেন যে পলাশির যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে আপনার মীর জাফর আপনার সেখানে আপনার তার বিশাল বাহিনী নিয়ে যুদ্ধ না করে ইংরেজদেরকে সেখানে বসিয়ে সে ক্ষমতায় যাওয়ার জন্য একটা ষড়যন্ত্র করে, এবং সেই ষড়যন্ত্রের আতাতের সাথে কিন্তু ঘসিটিরাও যুক্ত ছিল। কিন্তু পরিণতিতে তারা কি ভোগ করেছে? সিরাজকে যখন আপনার দেখা যায় যে 23শে জুন 1757 পলাশির মাঠ, সেই পলাশি শব্দটা একটু অভিশপ্ত শব্দ। আমি একটু আপনাদেরকে এই শব্দটা সম্পর্কে একটু তথ্য দিতে চাই। এই পলাশ যে গাছ, পলাশ গাছ আমাদের দেশেও আছে, সেই পলাশ গাছকে কিন্তু ইংরেজিতে খুব খারাপ ভাষায় বলা হয়। এটাকে বলা হয় বাস্টার্ড টিক, অর্থাৎ আপনার জারজ সেগুন পলাশ গাছকে। এবং এই পলাশ গাছের যে বাগান, যে বাগানের মধ্যে যুদ্ধটি হয়েছে, আসলেই এই শব্দটির সাথে কিন্তু আরেকটি মিল আছে। হ্যাঁ, এই পলাশির শুনতে কিন্তু শব্দটা ভালো শোনা গেল, তো অর্থ কিন্তু খারাপ। সেই বাস্টার্ড টিক, সেই আপনার জারজ সেগুন বেষ্টিত সেই বাগানের মধ্যে জারজের সেই কাজ সেদিন হয়েছিল। আমাদের স্বাধীনতাকে সেদিন অস্তমিত করে দেওয়া হয়েছিল। এবং সেই পলাতক সিরাজকে আপনার ধরে এনে আপনার 2 তারিখ জুলাইয়ের তাকে এই মীর জাফরের ছেলে মিরন তাকে হত্যা করে, তার নির্দেশে মোহাম্মদী বেগ তাকে হত্যা করে। এবং এই সময় কিন্তু সেই ঘসেটি বেগমরা তারা কিন্তু ক্ষমতায় যেতে পারেনি। ঘসেটি বেগমদেরকে কিন্তু তখন বন্দি করে এনে রাখা হয় ঢাকার সেই জিঞ্জিরা মহলে। এই যে কেরানীগঞ্জে আপনার জিঞ্জিরা প্রাসাদ আপনারা যেটা দেখেন, এই প্রাসাদেই কিন্তু এনে তাদেরকে বন্দি করে রাখা হয়। এবং এই প্রাসাদ থেকেই কিন্তু দেখা যায় যে ঘসেটিকে পরবর্তীতে আপনার আরও কিছু লোকদেরকে সহ আপনার এই নেওয়ার পথে আপনার মুর্শিদাবাদ নেওয়ার কথা বলে পথে কিন্তু তাদেরকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়। হ্যাঁ, এবং ঘসেটিও সেই হত্যা শিকার সেদিন হয়েছিলেন। যে এই যে প্রাসাদ ষড়যন্ত্রের যে প্রতিশোধ, প্রাকৃতিক প্রতিশোধ, এটাও কিন্তু খুব মারাত্মক ধরনের হয়ে থাকে। এবং আমরা দেখতে পাই যে মিরনকে ইংরেজরাই কিন্তু হত্যা করে, এবং হত্যা করে একটা নাটক সাজায় যে সে বজ্রপাতে মৃত্যুবরণ করেছে। এবং আমরা দেখতে পাই যে মীর জাফর সে আপনার কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করে। এবং তার সাথে এইভাবে প্রতিটি জন আমরা দেখেছি যে এই বিশ্বাসঘাতকতার সাথে যারা জড়িত ছিল, তার এই পৃথিবীতেই আপনার অত্যন্ত লজ্জিতভাবে, অত্যন্ত নিম্ন স্তরে, অত্যন্ত মানে অমানসিকভাবে তারা এখানে লাঞ্ছিত হয়ে, এবং এমনকি ক্লাইভ তার নিজের দেশে গিয়েও কিন্তু সে আপনার শান্তি পায়নি। সেইখানে আপনার বিচারের সম্মুখীন হয়েছে এবং সে আত্মহত্যা করেছিল ক্লাইভ। হ্যাঁ, যে ক্লাইভ এখানে আপনার এই বিজয়ের নেতৃত্ব দিয়েছিল। এবং এইভাবে দেখেন যে আমাদের এই চলার পথে এই যে রাজনীতি, এই রাজনীতি শব্দটা কিন্তু অত্যন্ত আপনার এটাকে দুইভাবে আমরা মূল্যায়ন করতে পারি। একটা আমরা এটাকে বলতে পারি যে রাজার নীতি, রাজনীতি। আরেকটা হলো গ্রামের মানুষ দেখবেন একজন আরেকজনকে বলে, তার খুব নিকটস্থ বন্ধু যে তার সাথে বিশ্বাসঘাতকতা করলে তখন বলে যে তুই আমার সাথে রাজনীতি করলি, মানে আমার সাথে তুই বাটপারি করলি, আমার সাথে তুই আপনার খারাপ কাজ করলি। এইটা কিন্তু একটা অর্থ। এই যে এই অর্থে কিন্তু আমাদের দেশে যারা রাজনীতি করে থাকে এরা কিন্তু এইভাবেই আপনার সমাজে মানুষের দ্বারা তারা অপমানিত হয়ে তারা সমাজ থেকে আপনার দুর্নাম কামিয়ে তারা এই পৃথিবী থেকে তারা বিদায় নিয়ে থাকে। তো আমি এই ঘসেটি বেগমের, বিশ্বাসঘাতক ঘসেটি বেগমের মৃত্যু এবং সেই সময় সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যারা যারা কাজ করেছিল, আপনার সেই জগৎ শেঠ মানে জগতের বিখ্যাত শেঠ, তিনি তার এই সিরাজউদ্দৌলা ব্যাংক পরিচালনা করতেন। মুঙ্গের দুর্গের মধ্যে তাকে নিয়ে মীর কাসিম কামানের মুখের মধ্যে রেখে তাকে গোলায় উড়িয়ে দেওয়া হয়েছিল সেদিন। হ্যাঁ, এবং আমি মনে করি এইটাই বিশ্বাসঘাতকদের জন্য এই ধরনের শাস্তি হলো আপনার এক্সেম্পলারি পানিশমেন্ট, অর্থাৎ দৃষ্টান্তমূলক শাস্তি বলতে যে একটা শাস্তি আমরা দাবি করি অনেক সময় মিছিলের মাধ্যমে, সেই ধরনের শাস্তি কিন্তু সেদিন কায়েম হয়েছিল। আমি আগামী দিনে আমাদের এখানে যারা রাজনীতি করবেন, আমরা যারা রাষ্ট্র পরিচালনা করব, তাদেরকে মানবিক হওয়ার জন্য এবং তাদেরকে ষড়যন্ত্রের ভিতর দিয়ে না গিয়ে সরলতার ভিতর দিয়ে মানবিকতার বিজয়, মানুষের সেবা, মানুষের পরিচর্যা, মানুষকে সম্মান দিতে জানা, এগুলি আমরা যেন শিখে উঠি এবং এর মাধ্যমে নিজেরাও যেন সম্মানিত হই, এটাই হোক আমাদের পাথেয়। তো আমি আজকে এই আলাপের মধ্য থেকে আমি এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আগামীতে হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই।